ভাষাটার, যেটা হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন যে ভাষাটার কিছু অংশ বোঝা যায় আর কিছুটা অংশ বোঝা যায় না, তাই তিনি নতুন একে একটা নাম দিয়েছেন এই ভাষাটার, যেটা হচ্ছে সন্ধ্যা ভাষা। ঠিক আছে, ওই আলো আঁধারি পূর্ণ ভাষা বলেছেন, এটাকে সন্ধ্যা ভাষা বলা হয়। স্পেসিফিক্যালি নাম হচ্ছে সন্ধ্যা ভাষা। কিন্তু আমরা যদি বৌদ্ধ, যেহেতু এটা বৌদ্ধ সিদ্ধাচার্যদের রচনা, তো এটা আমরা বলতে পারি যে পালি ভাষাতে লেখা, কারণ বৌদ্ধ যুগে মূলত পালি ভাষাটাই ছিল, ইতিহাস তাই বল। আচ্ছা, এটা নিয়ে আশা করি কোনো কারোর সমস্যা সেরকম হয়নি। এই জায়গাটা দেখো এবারে, তাহলে একবার জাস্ট একটা ছোট্ট জিস্ট করে আমি বলছি চর্যাপদ থেকে তোমাদেরকে কি কি পড়তে হবে। যার মনে হবে যে কোনো একটা জায়গায় বুঝতে পারছো না বা কোনো একটা জায়গা ভুলে গেছো, তাহলে আমাকে বলবে, আমি আরো একবার রিপিট করব। ঠিক আছে, পার্টিকুলার জায়গাটা শুরু করছি যেখান থেকে, সেটা বলে দিই আগে। প্রথম হলো যে চর্যাপদের আবিষ্কার আর গুরুত্ব, যে যে পার্টগুলো আমাদেরকে এখানে পড়তে হবে। ম্যাম, হ্যাঁ বল। বলছি যে এই যে চর্যাপদের সঙ্গে আরো যে 3টি পুঁথি ছিল, সৌরভ বজ্রের দোহা, কৃষ্ণাচার্যের দোহা ও ডাক্তার নব, এগুলো কি বাংলা ভাষা ছিল? ওগুলো না, দোহা যেহেতু বলেছে, কোনোটাই বাংলা বাংলা ভাষাই বলা হয়, কিন্তু ওই সবই পালি ভাষাতেই রচনা। ঠিক আছে, পার্টিকুলার বাংলা ভাষা তখনো পর্যন্ত বলা যায় না। ও, এদের সম্বন্ধে তো বাংলা সাহিত্যে কিছু এগুলো লেখা তোমার কি হয়নি, বলে, আমরা কেবলমাত্র যেটা বলতে পারি মাগধী অপভ্রংশ বা অবহট্ট, এই এই জায়গাটা। ঠিক আছে, এদের পার্টিকুলার ভাষাটা হচ্ছে মাগধী অপভ্রংশ। আর ওই যে যেটা আছে আরেকটা প্রথমটা, যেটা হচ্ছে তোমার ওই যেটা হচ্ছে সরহপাদের যেটা গ্রন্থ, হ্যাঁ সহরফাদ হ্যাঁ, আর ওটা হচ্ছে তোমার অবহট্ট ভাষা কৃষ্ণাচার্যের। রচিত, অবহট্ট। আচ্ছা। আর ম্যাম, শশীভূষণ দাশগুপ্ত যে 250টি পদের মতো চর্যাপদ আবিষ্কার করেন, তো চর্যাপদে তো এতগুলো পদ ছিল কি? হ্যাঁ, ওটা তিনি ডাক্তার পরে শশীভূষণ আবিষ্কার দাশগুপ্ত। করেন। শশীভূষণ দাশগুপ্তর যেটা, ওটা তিনি পরে আবিষ্কার করেন এবং সেটা তিনি এক্সট্রা ওনার নিজস্ব গবেষণা। কিন্তু কখনোই আমরা শশীভূষণ দাশগুপ্তকে নিয়ে, মানে তার যে বাকি যে পদগুলো যেগুলো তিনি আবিষ্কার করেছেন, সেগুলো নিয়ে বাংলা সাহিত্য খুব একটা মাথা ঘামায়নি বা কখনো সেগুলোকে নিয়ে আলাদা করে আলোচনা করেনি। বরাবরই এই যারা আচ্ছা। চর্যার পদকর্তা যারা রয়েছে, তাদেরকে নিয়েই তোমার কি বলে আমাদের আলোচনা করা, বা এদের কথাই আমরা পড়ি। ঠিক আছে, এই পদগুলোই মূলত আমরা পড়ি। আচ্ছা। ইভিন তোমার কি বলে একদম নেট সেট অবধি যে তোমাদের টেক্সট রয়েছে বা মাস্টার্সে যে টেক্সট গুলো রয়েছে, সেখানেও আমাদের এই টেক্সট গুলোই পড়তে হয় ক্যালকাটা ইউনিভার্সিটিতে। আমরা কখনো শশীভূষণ দাশগুপ্তর আচ্ছা। টেক্সট পড়ি না। আর হ্যাঁ দোহা মানে কি? কবির যে দোহা লিখেছিলেন হ্যাঁ হ্যাঁ, এগুলো? কবির যে ওই দুটো 2 লাইনের শ্লোক? হ্যাঁ, কবিতার আকারে ওই ছড়া, মানে গানের আকারে যে কবিতাগুলো, তার মধ্যে একটা গূঢ় হুম, অর্থ আছে। চর্যাপদের অর্থই তো হলো সেই জিনিসটা যার উপরে একরকম অর্থ, একটা ইনার মিনিং, অন্তর্নিহিত অর্থ আছে, একটা বাহ্যিক অর্থ রয়েছে, এইগুলো হুম, যেটাকে সহজ ভাষায় হুম, বলে। ধন্যবাদ। হুম। আর একদম প্রথম
প্রথমে এটা কিন্তু ঠিক নয় যে একদম প্রথমে হরপ্রসাদ শাস্ত্রী গিয়ে চর্যাপদ আবিষ্কার করেছে, এটা কিন্তু ঠিক নয়। কারণ আমি আগের দিনই তোমাদেরকে বলেছি যে প্রথম কিন্তু 1882 রাজেন্দ্র হ্যাঁ রাজেন্দ্রলাল রাজেন্দ্র প্রসাদ মিত্র। যার বইটার নাম ছিল, মানে তিনি যে বইটার বিবরণ দিয়েছেন, তিনি উদ্ধার করেছিলেন বেশ কিছু সংস্কৃত পুঁথি নেপাল থেকে, কিন্তু সেই অর্থে চর্যাপদ আবিষ্কার করেনি, কিন্তু নেপাল থেকে বেশ কিছু গ্রন্থ এনেছিলেন এবং মনে করা হয় যে ওই গ্রন্থগুলোর মধ্যে চর্যাপদের কিছু অংশ ছিল। সেই গ্রন্থটার নাম হচ্ছে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। আচ্ছা, সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল, এই গ্রন্থটা 1882 খ্রিস্টাব্দে। এইগুলো। আর দ্বিতীয়বার তিনি যখন তোমার কি বলে এইভাবে যখন গেলেন আর কি, তো তারপরে ওই কৃষ্ণাচার্যের দোহা, তারপরে ডাকার নব, এগুলো আস্তে আস্তে পাওয়া গেল। সব মিলিয়ে ওই 4টে বইকে একসঙ্গে নিয়ে এসেছিল হরপ্রসাদ শাস্ত্রী। একটা চর্যাচর্য বিনিশ্চয়, একটা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, একটা সরভের দোহা, একটা কৃষ্ণাচার্যের দোহা, একটা হচ্ছে ডাকার নব, এইগুলো। এগুলো গেল। তাহলে চর্যাপদ পাল ও সেন যুগে রচিত, এটা আমি আগের দিনই বলে দিয়েছিলাম। সুকুমার সেন যখন চর্যাপদ আবিষ্কার হয় তার যে সালটা তিনি বর্ণনা করেছেন সেটা। মোট 3জন সব থেকে গুরুত্বপূর্ণ, মোহাম্মদ শহীদুল্লাহ একটা সাল বলেছেন, আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় একটা সাল বলেছেন। ওভারঅল মনে করা হয় সুকুমার সেন আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় দুজনেরই সাল কাছাকাছি বা এক, ঠিক আছে। চর্যাপদে যারা যারা কবিরা আছে, টোটাল কবিদের নাম, এই প্রত্যেক কবিদের নাম এই লিস্টটাতে করে দেওয়া আছে। টোটাল হচ্ছে তোমার 24 জন। আচ্ছা, পুঁথির প্রকৃত নামটা ভালো করে পড়বে, যেটা বেরোচ্ছে 1907-এ, আবিষ্কার হচ্ছে 1916-তে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বেরোচ্ছে। একটার নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। এই যে নামটি, যেটা প্রথম নাম দেওয়া হয় সেটা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, এটাই হচ্ছে প্রধান। পরবর্তীকালে এটা চর্যাপদ হয়েছে, ঠিক আছে। তাহলে পুঁথির প্রকৃত নামটা ভালো করে পড়বে, চর্যাচর্য বিনিশ্চয়। চর্যা চর্যা গীতিকোষ না প্রকৃত নাম? হ্যাঁ, একটা হচ্ছে চর্যা গীতিকোষ, আর একটা হচ্ছে তোমার, এগুলো সুনীতি কুমার চট্টোপাধ্যায় পরবর্তীকালে বলছেন যে তোমার চর্যা গীতিকোষ, বা একটা হচ্ছে চর্যা গীতিকোষ বৃত্তি। তিনি বলেছেন যে মুনি দত্ত যে টিকাটা পেয়েছিলেন, নির্মলগিরি টিকা যেটা, ঠিক আছে। ম্যাডাম 1916 সালে যখন বইটা প্রকাশিত হয়েছিল তখন কি নাম ছিল? 1000 বছরের পুরানো ওই নামটা? হ্যাঁ, ওটা হরপ্রসাদ শাস্ত্রীর বেলা ছিল, ওটা ওই নামটা পার্টিকুলার হরপ্রসাদ শাস্ত্রী দিয়েছেন, ঠিক আছে। 1000 বছরের পুরাণ, বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, এই নাম। ওই নামে গ্রন্থটি প্রকাশিত হয়, কিন্তু গ্রন্থটির প্রকৃত নাম হচ্ছে, যে টিকা গ্রন্থটা সব মিলিয়ে ওটাকে নামটা দিচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, এটা নামটা দিচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী, ঠিক আছে। পরবর্তীকালে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছে এই টিকাটার নাকি আরো দুটো নাম, একটা চর্যা গীতিকোষ বৃত্তি আর একটা হচ্ছে চর্যা গীতিকোষ, এই দুটো নাম আছে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ওডিবিএল গ্রন্থে এই কথা বলেছেন। ওডিবিএল, এটা আমি যখন তোমাদেরকে প্রবন্ধটা পড়াবো বলে দেব, নোট তো দেবই। হরপ্রসাদ শাস্ত্রী বলছেন চর্যাপদের কেউ বলেন যে 51টা পদ, কেউ বলেন 50টা পদ। তো হরপ্রসাদ শাস্ত্রী আবার বলছেন যে টোটাল 50টি পদ, যার মধ্যে 46.5টি পদ পাওয়া গিয়েছে। 23 জন লিখেছেন, 23 জন, যার মধ্যে কানহ পা
তিনি সব থেকে বেশি পদ লিখেছেন। কানহোপা ইনি সব থেকে বেশি পদ লিখেছেন, সেটি হচ্ছে 13টি। 13টি পদ উনি রচনা করেছেন। মোট 23 জন লিখেছেন। এখানে আমি দিয়েছি মোট পাতার সংখ্যা কত, কতগুলো, এটা আগের দিনকে বলেও দিয়েছিলাম। কোন কোন পাতাগুলো পাওয়া যায়নি। সব থেকে বেশি পদ রচনা করেছে কানহোপা, 24 নম্বর পদটা পাওয়া যায়নি। অর্ধপদের সংখ্যা হচ্ছে 23 নম্বর পদ। 23 নম্বর পদটাও অর্ধেকটা পাওয়া গিয়েছে। চর্যাপদের ছন্দ কি? মাত্রাবৃত্ত ছন্দ তো আছেই, এছাড়া হচ্ছে যেটাকে বলা হয় যে পাদাকুলক ছন্দ। এই ছন্দটা ব্যবহার করা হয়েছে। চর্যাপদের মধ্যে যতগুলো পদ রয়েছে তাদের মধ্যে আবার অনেকে মনে করা হয় যে তারা তাদের ছদ্মনাম ব্যবহার করে লিখেছে। তাদের প্রকৃত নাম তারা ব্যবহার করেনি, ছদ্মনাম ব্যবহার করে লিখেছে, এটা মনে করা হয়। যার মধ্যে 13টা পদ কানহোপা লিখেছে, যেটা বললাম। আচ্ছা, আর ভুসুকুপার পদাবলী হচ্ছে 8টা। ভুসুকুপা হচ্ছে 8টি পদ লিখেছে। সরহপাদ হচ্ছে তোমার 4টি লিখেছে। কুক্কুরি ইনি 3টি লিখেছেন, সব থেকে বেশি কাণ্ড। লুই পা আর সবর পা, লুই পা 2টি, সবর পা হচ্ছে 2টি। তাহলে গুরুত্বপূর্ণর মধ্যে এই 4টা। বাদবাকিদের মধ্যে যেমন চাটিল, কামলি, ডম্বি, শান্তি, ঢেনঢন এরা লিখেছে বলে মনে করা হয়। আর দর্শনটা আগের দিনকে বলেছিলাম, দেখবেন নোটের একদম প্রথমে আছে, আগের নোটটাতে, যেখানে ইরা আর পিঙ্গলা, এই যে দর্শন, এই সাধন পদ্ধতিকে কেন্দ্র করে চর্যাপদটা লেখা হয়েছে। অর্থাৎ কিভাবে যে এমন ভাবে গানটা প্রচলিত বা এমন ভাবে কথাগুলো শুনলে আমাদের মধ্যে সেই অনুভূতিটা জাগ্রত হবে, যার দ্বারা কি হবে, যেটা নারীতে শ্বাস প্রশ্বাস যাতে চলতে পারে। আমাদের ধমনী, অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডের ভিতর যে ধমনী রয়েছে তার মধ্যে দিয়ে যেন শ্বাস প্রশ্বাসটা সংযত ভাবে চলে, এইটাকে। আর একটু আগে ভাষার কথা বলছিলে, ওই যে চর্যাপদে প্রচুর রূপক রয়েছে, যেটা বললাম আমি, একটার ওপরে এক ধরনের অর্থ আর ভিতরে এক ধরনের অর্থ। এই রূপক থাকার ফলে অনেক সংকেত আছে, যার জন্য চর্যাপদের অনেক জায়গা বোঝা যায় না সেইভাবে। কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না। যতটা বোঝা যায় সেই পদগুলোই এসছে।
মানে সাংকেতিক ভাষা চর্যাপদে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়েছে বলে বৌদ্ধ সিদ্ধাচার্যদের দ্বারা, সেই জন্য এই ভাষা বুঝতে অসুবিধা হয়, কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না। তাই এই ভাষাকে সন্ধ্যা ভাষা বা আলো আঁধারি পূর্ণ ভাষা বলা হয়। কেন বলা হয় সেটাও বললাম। প্রচুর পরিমাণে রূপক বা সাংকেতিকতা ব্যবহার করা হয়েছে। চর্যাপদের ভাষা নিয়ে অনেক কথা ওঠে। অনেকে বলে যে এই ভাষাতে ওড়িয়া, অবহট্ট অর্থাৎ হিন্দি, সৌরসেনী বা অসমিয়া ভাষারও প্রভাব রয়েছে, ইভিন মৈথিল ভাষারও প্রভাব রয়েছে। এই অবধি কারোর কোনো প্রশ্ন আছে থাকলে বল। রিমিকার আমি প্রশ্নটা দেখেছি, উত্তরটা দিচ্ছি। আচ্ছা, এবার হলো চর্যাপদের এই যে কেন এদের সিদ্ধ বলা হচ্ছে, মূলত এদের সঙ্গে পা শব্দটা যুক্ত হয়েছে। এই যারা পদ রচনা করেন তাদেরকে মহাসিদ্ধাচার্য বলা হয়। একমাত্র লুই পা হচ্ছে রাঢ়বঙ্গের বাঙালি কবি, তিনি সবর পার শিষ্য। বাঙালি যে সমস্ত কবিরা রয়েছে, যার মধ্যে সবর পা, কুক্কুরি পা আর বুসুকু পা, চর্যাপদের যারা বাঙালি কবি তাদের নামটা দেওয়া হয়েছে 11 নম্বরে। দেখো চর্যাপদে যে রাগগুলো ব্যবহার করা হয়েছে, সব থেকে বেশি রাগ ব্যবহার করা হয়েছে পটমঞ্জরিতে। টোটাল 11টি পদে ব্যবহার করা হয়েছে। এই রাগগুলি অন্তত 18টা রাগের আমরা কথা জানতে পারি, যদিও টোটাল 32টা বলা হয়, আরো বেশি। তার কারণ বাংলা কীর্তন এইগুলো ছাড়াও এই যে দেখছো মালসি, ধানসি, বঙ্গাল, এই যে মালসি, ধানসি, বঙ্গাল, তারপরে হচ্ছে এগুলো ছাড়া এই যে এইগুলো হচ্ছে তোমার, এগুলো হলো বাংলার কীর্তন। কীর্তন ব্যবহার করা হয়েছে। পটমঞ্জরি, ভৈরবী, তারপর কামোদ, দেবক্রী, মল্লার, এইগুলো হচ্ছে ধ্রুপদী রাগরাগিনী। ধ্রুপদী রাগরাগিনী, ঠিক আছে। সব থেকে বেশি হলো পটমঞ্জরি। পদ যেগুলো ভালো করে পড়বে, পদের অর্থগুলো জানবে, কারণ পদের অর্থগুলো অনেক সময় দিচ্ছে আজকাল। প্রথম পদ হচ্ছে এইটা যে কা আ তরুবর পঞ্চবী ডালু, এর যে অর্থটা আছে মূলত তরুবর ডাল 5টি, এইগুলো তো অর্থ নয়, ইনার মিনিংটা চাই, ভিতরের অর্থটা, যেটার অর্থ হচ্ছে মানব শরীরের 5টা ইন্দ্রিয় 5টা ডালের মতো। এই ইন্দ্রিয়ের দ্বারা বস্তু জগতের সঙ্গে আমাদের চেনা জানা হয়। চেনা জানা যতই বাড়ে ততই প্রীতির সঞ্চার হয়। আমরা যে কোনো মানুষের সঙ্গে বা যে কোনো জিনিসের সঙ্গে আজকে আমাদের যখন চেনা জানা বাড়ে, তখনই তার প্রতি আমরা অ্যাট্রাক্টেড হই, আকৃষ্ট হই। এই বস্তু জগৎ থেকে বাঁচাতে পারে একমাত্র গুরু। গুরুর নির্দেশে ইন্দ্রিয়ের পথ পরিহার করে তবেই যোগ সাধনার পথ বাঁচতে হয়। অর্থাৎ যে বিষয়ের প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাই, যাতে আমাদের ক্ষতি হতে পারে, সেই পথ থেকে
সেই পদ থেকে একমাত্র আমাদেরকে ফিরিয়ে কে আনতে পারে? একমাত্র আমাদেরকে ফিরিয়ে আনতে পারে গুরু। তবেই সেটা কার মাধ্যমে? যোগ সাধনার মাধ্যমে। অর্থাৎ যদি ধ্যান করো তবেই তার মাধ্যমে আমরা ফিরে আসতে পারি। এই পদটির রচয়িতাকে? লুই পা। পদটির রচয়িতা হচ্ছে লুই পাদু। আর এখানে এই যে 5টা ইন্দ্রিয়র কথা বলা হয়েছে, এই 5টা ইন্দ্রিয় মূলত বৌদ্ধ দর্শনের যে 5টা ইন্দ্রিয় আছে তার কথা বলা হয়েছে। সেগুলো কি কি? রূপ, বেদনা, সংজ্ঞা, আগের দিন বলেছিলাম মিনিং গুলো, কোনো কিছুকে চেনা জানা, সংজ্ঞা বেদনা দুঃখ পাওয়া, রূপ সৌন্দর্য অর্থাৎ ইন্দ্রিয় পরায়ণতা, একটা হচ্ছে সংস্কার, আর একটা হচ্ছে বিজ্ঞান। এই 5টার কথা বলা হয়েছে, এই পঞ্চস্কন্ধের কথা বলা হয়েছে। যার যেখানে অসুবিধা হবে আমাকে কিন্তু জিজ্ঞাসা করুন। এটা হলো 1 নম্বর পদ। এগুলো পড়তে হবে, অর্থটা জেনে রাখতে হবে, ঠিক আছে? সবগুলোর নয়, এই 5 নম্বরের অর্থটা জেনে রাখতে হবে। 5 নম্বরের অর্থটা জেনে রাখতে হবে। এটা কে লিখেছে 5 নম্বরটা? সেটা হচ্ছে চাটিল। চাটিল পা লিখেছে। মানুষের জীবনে মোহ আছে, তার প্রতি আকৃষ্ট হয়ে মানুষ পরপারে যেতে পারে না, তাই যোগ সাধনার কথা বলেছেন কবি। এখানে কবি দর্শন তত্ত্ব আর সাধন তত্ত্ব এই দুইয়ের কথা বলেছেন। দর্শন তত্ত্ব আর সাধন তত্ত্ব এই দুইয়ের কথাই বলেছেন। অর্থাৎ ধর্মের জন্য কি করতে হবে? পরপারে যখন আমাদেরকে যেতে হবে তখন এই পারে আমাদের মানে সাঁকো বেয়ে যেতে হবে, ঠিক আছে? অর্থাৎ কি আমাদের এই পারের যাবতীয় কিছু আমাদের যা দুঃখ কষ্ট যা টান সেগুলোকে সব ত্যাগ করে তবেই যেতে হবে। দর্শন তত্ত্ব এবং সাধন তত্ত্ব এর কথাই বলা হয়েছে। আচ্ছা, এই পদের রাগ কিন্তু গুর্জরি, একটু বলে দিই। এই পদের রাগ হচ্ছে গুর্জরি। এটা চাটিল পায়ের লেখা 5 নম্বর পদ। আর যেটা হচ্ছে প্রথম তোমার কি বলে পদটা কা কা আ তরুবর পঞ্চবী ডালো, এই পদটা এটা লুই পায়ের লেখা, কিন্তু এটা রাগ হচ্ছে পটমঞ্জুরি। এটা 1 নম্বর পদ। দুটো পদ নিয়ে কারোর কোনো সমস্যা? এরপরে হচ্ছে একটা ভুসুকু পায়ের পদ আছে, ভুসুকু পা, যেটা 6 নম্বর পদ। এই যে ভুসুকু পায়ের পদটা, আপনা মাংসে হরিণা বৈরি, কিন্তু এর নামটা প্রথমে হচ্ছে, পদটা স্টার্টিং হচ্ছে এইটা কাহেরে, মানে এই লাইনটা তুলে প্রশ্ন আসে বলে আমরা এই লাইনটাকে ইউজ করি পরীক্ষায়। ঘিনি মেলি অচ্ছহু কিস, কাহেরে ঘিনি মেলি অচ্ছহু, অচ্ছহু কিস, এই হচ্ছে লাইনটার প্রথম লাইন। এটা ভুসুকু পায়ের লেখা, পদের কবি হচ্ছে ভুসুকু পা। এটাও রাগ হচ্ছে পটমঞ্জরি।
রাগ হলো পটমঞ্জরি। এখানে হরিণ শিকারের একটা, আমি বলছিলাম না যে চর্যাপদে অনেক রূপক সাংকেতিকতা রয়েছে, সাংকেতিকতা ইউজ করা হয়েছে, তো এখানেও ঠিক তাই। এখানে একটা হরিণকে হত্যা করার চিত্র রয়েছে, হরিণকে হত্যার চিত্র। একটা হরিণকে হত্যার চিত্র এখানে রয়েছে, হরিণ শিকারের কথা রয়েছে। অর্থাৎ আমাদের মন নানা রকম প্রকৃতি দোষে দুষ্ট, ঠিক আছে? তো যার ফলে কি হয়, নানা রকম প্রকৃতি দোষে দুষ্ট হওয়ার জন্য আমরা মাঝে মাঝে আমাদের চিত্তের বিভিন্ন দিকগুলোর কথা আমরা ভেবে দেখি, মানে কখনো আমাদের আমাদের ইন্দ্রিয় আমাদের যেদিকে চালিত করে আমরা সেই দিকে যাই। হরিণের মাংসই তার জন্য শত্রু, এই কথা বলছে। মাংস মিষ্টির জন্যই তাকে সকলে হত্যা করে। এখানে কবি কি করেছেন না, হরিণকেই তার মৃত্যুর জন্য দায়ী করেছেন। অর্থাৎ এটাকে যদি আমরা মানে আমাদের ভিতরকার অর্থ হিসেবে বলি, তাহলে আমাদের যে ইন্দ্রিয় সেগুলোই আমাদের ক্ষতির জন্য দায়ী, এটাই আমরা বলতে পারি, ঠিক আছে? তারাই আমাদের খারাপ পথে নিয়ে যায়। এর পরের পথটা, এটা হলো 33 সংখ্যক পদ। এর পরের পদটা হলো 33 সংখ্যক পদ, যেটা তালতো মোর ঘর নাহি পর বেশি। এর লাইনটা হলো এইটা, তালতো মোর ঘর নাহি। এর অর্থগুলো জানতে চায়, হ্যাঁ, অনেক সময়, সেই জন্য সবাই একটু খেয়াল রাখবে, একটু পড়ে যাবে। পর বেশি হাড়িত ভাত নাহি নীতিয়া বেশি। তাহলে এর কথাটার অর্থ কি, যে আমার ঘর পড়শি নেই, হাড়িতে ভাত নেই, অথচ তখনই প্রত্যেক দিন কি হয়, অতিথির আগমন হয়। এইভাবে কি করে চলবে সংসার, এটাই বলা হয়েছে। অর্থাৎ হাঁড়িতে ভাত নেই, অথচ প্রতিদিন প্রেমিকরা এসে ভিড় করে। তাহলে সংসার কিভাবে চলবে? মানে সক্রিয় মন থেকেই জগতের সৃষ্টি। আমাদের মন আমাদের কি হয় সবসময়, এই যে যোগ, যোগ কেন বলে করতে, যোগ হচ্ছে আমাদের মনকে স্থির করে, সঠিক পথ দেখায়, সেই কারণেই যোগটা করতে বলে। আমরা কি করি, আমাদের মনের প্রতি আকৃষ্ট হয়ে আমরা বিভিন্ন দিকে আমাদের মন চলে যায়, যার ফলে আমাদের ক্ষতি হয়, সেটাই বলা হয়েছে। তারপরে উষ্ণা উঞ্চা পাবত তহি বসই সবরি বালি। এই যে পদটা, এটা আগের দিন সবর পায়ের ছিল, এটা 28 নম্বর পদ ছিল, বলেছিলাম না এই পদটা, ওই যে উঁচা উঁচা পাবত, ওটা 28 নম্বর পদ, সবর পায়ের লেখা। রাগ হচ্ছে বলার দিক। কোনো মতেই যেন আজকের ভিডিওটা না হারিয়ে যায়, ঠিক আছে? ওটা যেন সকলের কাছে থাকবে, আশা করি ইউটিউবে তো পেয়ে যাবে। বলছে মূলত চর্যাপদে আমি সামাজিক চিত্রটা তোমাদেরকে আলোচনা করব, যেখানে আমরা প্রচুর পরিমাণে নিচু শ্রেণীর এই সবরীদের প্রেমের চিত্র আমরা দেখতে পাই। উঁচু উঁচু পাহাড়, যেখানে সবরী বালিকারা বসবাস করে, ঠিক আছে? তাহলে একদম প্রান্তিক মানুষদের কথা উঠে এসেছে। তাদের প্রেম, তাদের মিলনের রূপকে নৈরাত্যা দেবীর সহায়তায় তাদের যে মহা শুক্লাভ, সেই বিষয়টাকে, তত্ত্বটাকে এখানে রূপ দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা সবর পায়ের লেখা।
তাহলে এই পদগুলো পড়তে হবে। আর একটা পদ দিয়েছি যেটা আগে দিয়েছি, এই যে 2 নম্বর পদটা, দুলি দুহি পীড়া ধবন ন, 2 নম্বর পদ, কবি হচ্ছে চাটিল পা। পদটিতে আধ্যাত্মিক তত্ত্বমতে কচ্ছপকে মহাসুখ কমল আর পাত্রকে বজ্রমণি বলা হয়েছে। মানে বদ ইন্দ্রিয়কে বশ করা যাচ্ছে না, ইন্দ্রিয়কে বশ করতে হবে, নইলে আমাদের নির্বাণ লাভ সম্ভব হবে না। আমরা সহজানন্দ, সহজা মানে একদম চরম যে যে পরম আনন্দ, যে পরম সুখ, সেটা আমরা কখনোই লাভ করতে পারবো না, সেটার কথাই বলা হয়েছে। চর্যাপদে সামাজিক জীবনটা আলোচনা করছি। পদগুলো দেখো, ছদ্মনামযুক্ত কবিরা হচ্ছে ডম্বিপা আর কুকুরিপা, ঠিক আছে। এইটা চর্যাপদকে নিয়ে বর্তমান কালের একজন আধুনিক উপন্যাস লিখেছেন, তিনি বাণী বসু, যেটা হচ্ছে মৈত্রেয় জাতক, তার উপন্যাসের নাম। এটা খেয়াল রাখবে এগুলো। এটা হচ্ছে এই যে বড় শুনো গোহলি কিমো দুটো বলন দে, মানে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, চর্যাপদে অনেক প্রবাদ বাক্য আমরা দেখতে পাই। এবার সমাজ জীবনটা বলি। সমাজ জীবন আমরা অনেক প্রান্তীয়, অনেক অন্তজ সমাজের নরনারীদের কথা এখানে জানতে পারি। অনেক অন্তজ সমাজের নরনারীদের কথা আমরা এখানে জানতে পারি, সেটা চর্যার সমাজ জীবনে আছে। কিভাবে জানতে পারি, কাদের কথা জানতে পারি, সেটা হলো এই অন্তজ শ্রেণীর মানুষরা কারা। একটা হচ্ছে সবর সবরী, এদের কথা জানতে পারি। তারপর হচ্ছে ডোম, ডোম আর ডোম্বি, এগুলো সব নিচু তলার মানুষ। তারপরে চন্ডাল, চন্ডাল আর চন্ডালী। চর্যাপদে উচ্চ শ্রেণীর মধ্যে রাজা, মন্ত্রী, উচ্চ বর্ণের ব্রাহ্মণ, কাপালিক, এদের কথা আছে, কিন্তু তা প্রচুর, একদমই কম, তা একদমই কম। সমাজের অন্তজ মানুষগুলো, অন্তজ শ্রেণীর মানুষগুলো, তারা মূলত তাদের বাস ছিল নগরের বাইরে কুঁড়ে ঘরে, নগরের বাইরে কুঁড়ে ঘরে। এই যে অন্তজ শ্রেণীর মানুষ চর্যাপদে আমরা জানতে পারি, তারা কারা, তারা হচ্ছে এই যে এরা, তারা মূলত কোথায় বাস করত, নগরের বাইরে। তারা ছিল অস্পৃশ্য, তারা ছিল অস্পৃশ্য, তাদের সেই সামর্থ্য নেই, অথচ তাদেরকে কি করা হতো, তাদেরকে তাদের বাড়িতে মানে প্রচুর মানুষ আসতো, মানে তারা দিন আনা দিন খাওয়া, এইভাবে তারা জীবন চালাতো। চর্যায় প্রচুর পরিমাণে যে দেশের ছবি আঁকা হয়েছে তা মূলত নদী মাতৃক, অর্থাৎ চর্যাপদে প্রচুর নদীর কথা বা নদীর রিলেটেড, নদীর ধারে যাওয়ার কথা, নৌকা বাওয়ার কথা, সেখানকার মানুষরা যে নদীর সঙ্গে তাদের যে একটা কানেকশন ছিল, সেটা কিন্তু আমরা জানতে পারি। সেটা আমরা পদ 37, পদ 14, পদ 49, তাহলে চর্যাপদের নদীমাতৃক পশ্চিমবঙ্গের কথা আমরা জানতে পারি। কথা জানা যায়, কোন পদগুলোতে জানা যায়, পদ সংখ্যা 14, 37, 49, এই পদগুলো থেকে জানা যায় তাদের নৌকা জীবনযাপন এইগুলো। এছাড়া ওরা কি করত, শিকারী ছিল, তাঁতি ছিল, ধুনুরি ছিল, ডমনি, চাষি, বাজিকর, ছুতোর, এই ধরনের নানা রকম বৃত্তির কথা আমরা জানতে পারি। আর সেকালের পরিবার ছিল যৌথ পরিবার।
চর্যাপদের পরিবার ছিল যৌথ পরিবার। মানুষ সবার সঙ্গে সকলে মিলে একসঙ্গে বাস করত। আর বউকে তখন বহুরী বলা হতো, বহুরী। এই শব্দটা চর্যাপদে আমরা পাই। বিশেষ করে এই বিবরণ আমরা এই যে চর্যাপদে যে যৌথ পরিবারের বিবরণ 11 নম্বর পদে রয়েছে। এগারো সংখ্যক পদে রয়েছে। পদটি হচ্ছে কাহ্নপায়ের লেখা। কাহ্নপায়ের লেখা। বাসনপত্র, হাতিয়ার, তারা যে অলংকার, এই সমস্ত নূপুরের কথা জানা যায়, মুক্তাহার, এইগুলো বিবাহ প্রসঙ্গ জানা যায়, আমোদ প্রমোদ, তারা কিভাবে জীবন যাপন করত, এইগুলো চর্যাপদে ছিল। ঠিক আছে। চর্যাপদের তাদের যে সামাজিক জীবনী চর্যাপদের একটা অন্যতম সাহিত্য মূল্য এনে দেয়, সেটা বলার অপেক্ষা রাখে না। চর্যাপদের সামাজিক জীবন চর্যাপদকে একটা অন্য যে সাহিত্য মূল্য এনে দেয়, সেটা বলার অপেক্ষা রাখে না। আর হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদকে যে সন্ধ্যা ভাষা বলেছেন, এই কথা তিনি মূলত কার দ্বারা প্রভাবিত হয়ে বলেছিলেন? সেটা হলো সংস্কৃত টিকাকার মুনি দত্ত। মুনি দত্তর দ্বারা প্রভাবিত হয়ে তিনি এই কথাটি বলেছিলেন। মুনি দত্তর দ্বারা প্রভাবিত হয়ে তিনি এই কথাটি বলেছিলেন। ঠিক আছে। 10 নম্বর পদে দেখবে যেখানে বলছে যে নগর বাহিরি রে ডম্বি তোহরি কুড়িয়া। এই যে ডম্বি, যেটা বললাম, ডম্বির কথা রয়েছে যে ওরে ডম্বি, নগরের বাইরে তোর কুঁড়ে ঘর। মানে বামুন যে তোকে ছোঁবে না, এই কথাটা বলা হয়েছে। বলছে যে তুই লো ডম্বি, আমি কাপালি। কাপালি ব্রাহ্মণ যারা, তারা ছুঁতো না। তারা 10 নম্বর পদে, 10 নম্বর পদ কাহ্নপায়ের লেখা, এই পদটিতে এই কথাই বলে দেওয়া হয়েছে। এই জায়গাগুলো মোটামুটি ভাবে পড়বে। আর যে যে পদগুলো বললাম, পদগুলো একটু ভালো করে দেখে রাখবে, তাহলেই হবে। যে যে পদগুলো বললাম, পদগুলো ভালো করে দেখবে, তাহলেই হবে। বলো, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। আজকাল ভিতর থেকে অনেকগুলো প্রশ্ন আসছে, এই কারণে এগুলো বলে দেওয়া। চর্যাপদের পুঁথি আবিষ্কার কবে হয়, কে প্রথম আবিষ্কার করে? আচ্ছা, হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি ছিল বলতে পারবে? হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি? মহামহোপাধ্যায়। আচ্ছা, সব থেকে চর্যাপদের কনিষ্ঠ কবি হচ্ছে কাহ্নপা। চর্যাপদের একেবারে কনিষ্ঠ কবি হচ্ছে কাহ্নপা। কনিষ্ঠ কবি কাহ্নপা। ঠিক আছে। আর চর্যাপদের আদি কবি হচ্ছে লুইপা।
আদি কবি হচ্ছে লুইপা, কনিষ্ঠ কবি হচ্ছে কানহোপা। আচ্ছা, লুইপা কোন শতাব্দীর কবি? মূলত নবম শতাব্দী, নবম দশম এই শতাব্দীর কবি হচ্ছেন লুইপা। কোন অবাঙালি গবেষণা করেছে? আগের দিন বলেছি রাহুল সাংস্কৃতায়ন। চর্যার ভাষা যে বাংলা ভাষা এই কথা প্রথম প্রমাণ করেন কে? সেটা হলো সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণ, আচরণীয়। চর্যা শব্দের অর্থ হলো, চর্যার অর্থ হচ্ছে আচরণীয়। কটা পদ, কার কার কোন পদগুলো লেখা বলে দিয়েছি। চর্যাপদের পুঁথি কোন হরফে লেখা? হরফ হচ্ছে দেবনাগরী। চর্যাপদের পুঁথি হচ্ছে দেবনাগরী হরফে লেখা। রাগগুলো বলেছি। যে যে বিদেশিরা চর্যাপদ নিয়ে আলোচনা করেছিল, যার মধ্যে আর্নল্ড বাকে, আর্নল্ড বাকে আর্নল্ড বাকে, মুনি দত্তের টিকা, নির্মলগিরি টিকা। চর্যাপদে দুটো বিশেষণ ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে উঁচা উঁচা পাবত, মানে উঁচু উঁচু। ম্যাম আর্নল্ড বাকে এটা কি ম্যাম? আর্নল্ড বাকে এটা? কোনটা? আর্নল্ড বাকে? হ্যাঁ। হ্যাঁ, ইনি হচ্ছেন বিদেশি, যিনি চর্যাপদকে নিয়ে আলোচনা করেছেন, যিনি চর্যাপদের চাচা সঙ্গীত গুলো সংগ্রহ করেছিলেন, যিনি চর্যাপদের চাচা সঙ্গীত, এই চাচা সঙ্গীত সংগ্রহ করেন। এই চাচা সঙ্গীতের কথা বলতে গিয়ে মনে পড়লো, মূলত চাচা সঙ্গীত কাকে বলে? চাচা গান বা চাচা সঙ্গীত, এটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে চর্যাপদের এই গানগুলোকে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তার সম্পাদনায় তিনি পাবলিশ করেন। আর তার আগে শশীভূষণ দাশগুপ্ত তার প্রয়াণের আগে নেপাল থেকে মৌখিকভাবে এরকম কতগুলো গান সংগ্রহ করেছিলেন, ঠিক আছে, 100টি, যেগুলো পরবর্তীকালে ওই চাচা গান নামে পরিচিত। সেটা অসিত কুমার বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিশ করেন, যেটাকে অসিত বাবু বলেছেন, নাম দিয়েছেন নবচর্যাপদ, নবচর্যাপদ। আর শশীভূষণ বাবু নাম দিয়েই গেছিলেন চাচা গান। এইটাই নিয়ে সমালোচনা, মানে আর কি আলোচনা করেছিলেন বা গবেষণা করেছিলেন আর্নল্ড বাকে। এই উঁচা উঁচা পাবো, তো এটা হচ্ছে এই দুটো হচ্ছে বিশেষণ, এটা হচ্ছে চর্যাপদের বিশেষণ। আগের দিনকে সর্বনামটা বলেছিলাম, মনে আছে? আমরি আর তোহরি। চাচা সঙ্গীত কে আবিষ্কার করে ওটা? বিদেশি হ্যাঁ, যিনি চর্যাপদে চাচা সঙ্গীত? চাচা গানটা তোমার শশীভূষণ দাশগুপ্ত। শশীভূষণ দাশগুপ্ত তিনি 100টির মতো গান সংগ্রহ করেছিলেন তার মৃত্যুর আগে, যেটা তিনি নাম দিয়েছেন চাচা গান, ঠিক আছে। কিন্তু তিনি এর থেকে বেশি কিছু করতে পারেননি। পরবর্তীকালে নবচর্যাপদ নামে সেই গানগুলোকেই ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সম্পাদনা করেন, ঠিক আছে, তার সম্পাদনায় মুদ্রিত। তো সেটাকেই বলা হচ্ছে নবচর্যাপদ, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়।
বিশেষণটা দেখবে, এই দুটো বিশেষণ, এই উঁচা উঁচা পাবত আর দুহিল দুদু। চর্যাপদে অনেক কল্পিত পট আছে, কল্পিত পট ছবি। চর্যাপদে কল্পিত পট ছবি, এই যে বিভিন্ন ছবি ব্যবহার করা হয়েছে, সেই ছবিগুলো আবিষ্কার করেছেন কে? এই ছবিগুলো আবিষ্কার করেছেন ডক্টর সুমঙ্গল রানা। চর্যাপদে অনেক কল্পিত পটছবি আছে যেগুলো আবিষ্কার করেছেন ডক্টর সুমঙ্গল রানা। আচ্ছা, চর্যাপদের ভাষা মূলত কোন কোন দুটো ভাষার উপর নির্ভর করে তৈরি হয়েছে? বাংলা ভাষা তো নয়, এটা দুটো অপভ্রংশ, আমি বলেছি মাগধী অপভ্রংশ থেকে এসছে। তো মাগধী অপভ্রংশর তো কতগুলো ভাষা আছে, যে দুটো ভাষা থেকে এসছে, একটা হচ্ছে তোমার সৌরসেনী, মূলত এই অপভ্রংশ ভাষার উপর বেস করে এটা এসেছে। সৌরসেনী বা সৌরসেনা যেটাকে বলা হয়, এই অপভ্রংশ এর উপর ভিত্তি করে চর্যার ভাষার ভিতটা প্রতিষ্ঠিত হয়েছে, এই ভাষার উপর ভিত্তি। আর চর্যাপদের ফটো মুদ্রণ সংস্করণ কে করেন? চর্যাপদের ফটো মুদ্রণ সংস্করণ, চর্যাপদের ফটো মুদ্রণ সংস্করণ করেছেন ডক্টর নীলরতন সেন। ডক্টর নীলরতন সেন, ফটো মুদ্রণ সংস্করণ। উনিশশো 78-এ। মুনি দত্ত যে গ্রন্থটি লিখে দিয়ে গেছিলেন তার তিব্বতী অনুবাদক কে ছিলেন? নির্মলগিরি টিকা, তার মুনি দত্তের গ্রন্থের তিব্বতী অনুবাদ করেন কীর্তিচন্দ্র। কীর্তিচন্দ্র, ঠিক আছে। যে যে পদগুলো বললাম তবু একটু ভালো করে পদগুলো দেখবে, আমি তবু আরেক জায়গায় মানে পদগুলো এক জায়গায় করে দেবো তোমাদেরকে, সেটা সুবিধা হবে আর কাছে রাখতে। বলো, কিছু বলার থাকে? চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার কে করেন? শোনা যাচ্ছে না, কি বলছো আরেকবার বলো, একটু জোর বলো, টেনে বলো। তিব্বত আবিষ্কার কে? হ্যাঁ, তিব্বতী অনুবাদক মুনি দত্তর যে টিকাটা, তার তিব্বতী অনুবাদক ছিল কীর্তি।
অনুবাদ আবিষ্কার ওটা প্রবোধচন্দ্র হবে। অরিজিনালি তিব্বতী অনুবাদ করেছিলেন প্রবোধচন্দ্র বাগচি। আচ্ছা, এই যে গ্রন্থটা আমরা দেখছি না, যে নবচর্যাপদ, এটা তো 1960 তোমার 3-তে হয়েছিল। চর্যাপদের যে পত্রগুলো পাওয়া যায়নি দিয়েছি আমি, তবুও 35, 36, 37, 38 আর 66, 35, 36, 37, 38 আর 66, এটা খেয়াল রাখবে, নোটে আছে, চিন্তা নেই। ম্যাম, হ্যাঁ বলো। চর্যাপদে যে যে 24 জন পদকর্তার নাম পাওয়া যায়, আমি 23 কিন্তু কিছু জনের শুনতে পাচ্ছি না, তোমরা শুনতে পাচ্ছ? একটুখানি আমাকে জোরে বলতে হবে, কিছু শোনা যাচ্ছে, চর্যাপদের 24 জন পদকর্তার যে নাম পাওয়া যায়, কিচ্ছু শোনা যাচ্ছে না, একটু লেখো তাহলে আমি শুনতে পাবো। বাকিরা শুনতে পাচ্ছ ওর কথা? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছিলাম, তবে আরেকবার বলুক তাহলে শুনতে পারবো। চর্যাপদে পাওয়া যায়, কিন্তু 23 জনের পদ পাওয়া যায়, কার একজনের পদ পাওয়া যায় না, কার পদ পাওয়া যায় না? আরেকবার বলো রাহুল। মানে কার পদ পাওয়া যায় না? যে 23 জন কবির পদ পাওয়া যায়, একজনে যে পাওয়া যায় না। আচ্ছা, হ্যাঁ, চর্যাপদে হচ্ছে তোমার ওই বলে দিচ্ছি নামটা, প্রবাবলি শান্তি, তো হ্যাঁ, শান্তি পায়েরই পদ পাওয়া যায় না, শান্তি পা। শান্তি পায়ের পদ পাওয়া যায় না। আর মোটামুটি এই অবধি চর্যাপদ আশা করা যায় যে এর থেকে আর বিশেষ কিছু এখন আসবে। এইগুলো ছাড়া আপাতত চর্যাপদ থেকে আর কিছু আসার তেমন সম্ভাবনা নেই, প্র্যাকটিস করতে হবে এবার এমসিকিউ গুলো। পড়া রেডি করো, এমসিকিউ করাবো। হ্যাঁ বলো। ম্যাম, হ্যাঁ বলো। বলছি এই 24 জনের কি 24 জনেই পুরুষ কবি ছিলেন না মহিলা কবি ছিলেন? চর্যাপদের মধ্যে মহিলা কবি একজন ছিল, চর্যাপদে মহিলা কবি, বলছি নামটা। কুকুরিপা ম্যাম। কুকুরি, হ্যাঁ কুকুরিপা, ইয়েস, মহিলা কবি ছিল। আচ্ছা, অনেকে বাঙালি না? বাঙালি বলতে একজনই ছিল, ভুসুপ্পা। হ্যাঁ, কি আরেকটা কি বললে? ভুসুপ্পাই কি বাঙালি কবি ছিলেন না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুকুরিপা?
বুসুক কুকুরিপা, তোমার কি বলে, আর একটা হচ্ছে তোমার ওই লুইপা, লুই না কানহোপা। লুইপা বাঙালি ছিলেন, কান্নাপা বাঙালি ছিলেন। হুম হুম। আচ্ছা, বাঙালি কবিদের লিস্ট দিয়ে দিয়েছি। সবরপা, কুকুরিপা আর বুসুকুপা, আর এটা হচ্ছে লুইপা, লুইপা এই যে সবরপা, কুকুরিপা আর বুসুকুপা। আচ্ছা, এর পদ পাওয়া যায়নি চর্যাপদে। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, নামটা এখানে আছে, আমি দিয়েছি। আহ, লারি ডম্বিপা, ডম্বিপা, এর পর পদ পাওয়া যায়নি। ওই আগেরটা নয়, লারি ডম্বি হবে ওটা, এই যে লারি ডম্বি, সরি লারি ডম্বিপা নয়, লারি ডম্বিপা। এই যে 19 নম্বর কবি। এই যে দেখছো লারি ডম্বিপা, এর পদ পাওয়া যায়নি চর্যাপদে। এনার কোনো পদ পাওয়া যায়নি। এনার পদটাই হচ্ছে তোমার এনার পদটাই কোনো পাওয়া যায়নি। আর 23 নম্বর পদটাও হচ্ছে তোমার কি বলে অসমাপ্ত রয়েছে 23 নম্বর পদটা। মানে অর্ধেক রয়েছে, ওটা অর্ধপদ বলা হয়। 23 নম্বর পদটাও অর্ধপদ, ওটা লিখে রাখো, 23 নম্বর পদটাকে অর্ধপদ বলা হয়। আর আগেরটা কি যেন বললাম, শান্তি পা হবে না ওটা, হ্যাঁ লারি ডম্বি হবে, লারি ডম্বি, ওটা ঠিক করে নাও। কার পদ পাওয়া যায়নি সেটা হচ্ছে লারি ডম্বি। লারি ডম্বি হবে। আচ্ছা, আমরা কিন্তু এরপরে ধ্বনি পরিবর্তনটা একটু স্টার্ট করি, হ্যাঁ আজকে একটু বোঝাই, আর নেক্সট উইকে আমরা একটু পিএসসিটা পড়বো। ধ্বনি পরিবর্তনে তোমাদেরকে নোটটা দিইনি, দিয়ে দিচ্ছি আমি নোটটা। একটু হোল্ড করো। আচ্ছা, 1 মিনিট হোল্ড করো, দিয়ে দিচ্ছি।
স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? চর্যাপদ নিয়ে কারোর কোনো সমস্যা নেই তো? এই অংশটা বাকি ছিল পড়াতে, আজকে একটু ধরি। আচ্ছা, পড়িনি, আমি দিয়ে দিচ্ছি নোটটা। স্বরভক্তি বা বিপ্রকর্ষ। দেখ, এই স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম, এটা পড়ানোর আগে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই স্বরাগম, স্বরাগম ব্যাপারটা কি হয়, একটা হচ্ছে আদি স্বরাগম হয়, একটা মধ্য স্বরাগম হয়, আর একটা অন্ত স্বরাগম হয়। এই স্বরাগম তিনটেই আমাদেরকে পড়তে হয়, কিন্তু এইটা হচ্ছে সব থেকে ভিভিআই বা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। কারণ স্বরভক্তি যেটা, তার তিনটে নাম আছে, একটা স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম, যে কোনো একটা নামে কিন্তু এটাকে আসতে পারে পরীক্ষাতে, ঠিক আছে, বা অপশানে কিন্তু যে কোনো একটা নাম থাকতে পারে। এবার সেটা তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে যে এই নামটা আছে, তাহলে এইটা আমাকে পড়তে হবে। তাহলে দেখো, স্বরভক্তি আমরা তো পড়বো। আদি স্বরাগম, স্বরাগম মানে কি, স্বরের আগম, তাই তো, বা যেটাকে আমরা বলে থাকি স্বরের আগমন, এই কথাটা বলে থাকি। এবার এটা কেন বলছি আমরা, এই কথাটা আমরা কেন বলি, যে কোনো কিছু স্বর যেটার আগমন হচ্ছে বলে বলি, তাই তো, কোনো কিছু স্বর আগমন হচ্ছে, ঠিক আছে। তাহলে কিভাবে হবে, উচ্চারণের সুবিধার জন্য যখন কোনো কারণে আদিতে, পদের আদিতে একক বা যুক্ত ব্যঞ্জনের আগে স্বরধ্বনির আগমন ঘটছে, কিভাবে বিষয়টা হবে, যেমন আমি ধরো বললাম যে স্পর্ধা, স্পর্ধা শব্দটা দেওয়া আছে, ঠিক আছে, স্পর্ধা, এই যে দেখো আদি স্বরাগম, ধরো আমি বলছি স্পর্ধা, এটাকে যদি আমি বলি আস্পর্ধা, এই যে দেখো আ, পদটার আগে আ যুক্ত হলো, এটা একটা স্বর, মানে একটা স্বরধ্বনি, তাই তো। তাহলে যখন কোনো কিছু উচ্চারণের আগে, পদটার আগে যদি একটা স্বরধ্বনি যুক্ত হয়ে যায়, তাহলে সেটা হবে আদি স্বরাগম। ঠিক সিমিলারলি এর আরেকটা হতে পারে, সেটা যেমন দেখো স্ত্রী থেকে হচ্ছে তোমার স্ত্রী, যেমন দেখো হচ্ছে, আচ্ছা এটা স্পেলিংটা মিস্টেক হয়েছে, স্ত্রী, দেখো স্ত্রী আছে, হস্যই স্বরধ্বনি যুক্ত হলো, ঠিক আছে। ধরো আরেকটা বলছি স্কুল, স্কুল থেকে কি হচ্ছে স্কুল, তাই তো, এইভাবে। তাহলে এইগুলো হলো আদি স্বরাগম। তাহলে আদিতে, শব্দের আদিতে যখন স্বরধ্বনি বর্ণটা যখন যুক্ত হচ্ছে, স্বরবর্ণটা শব্দের আদিতে যুক্ত হচ্ছে পদটার সঙ্গে, তাকে আমরা বলছি স্বরাগম বা ধ্বন্যাগম, এরও একটা নাম আছে, সেটাকে বলা হয় ধ্বন্যাগম। এবার বলো, যদি কারোর বুঝতে অসুবিধা হয় আবার রিপিট করব। এগুলো হলো ধ্বনি পরিবর্তনের এক একটা রীতি, ঠিক আছে। এই রীতিগুলো হচ্ছে তোমার স্বরধ্বনি গঠিত, মানে স্বরধ্বনি রিলেটেড ব্যাপার স্যাপার, সেটা হচ্ছে এইগুলো। ব্যঞ্জন ধ্বনি আবার বলে দেবো আমি, কোনটা ব্যঞ্জন ধ্বনি সেটা বলে দেবো, স্বরধ্বনিটা দেখো আগে। বলো, কারোর অসুবিধা, পরেরটায় যাব। পরেরটায় যাই তাহলে।
এবার হলো স্বরভক্তি, বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম মানে কি মাঝখানে আসবে, তাই তো? উচ্চারণের সুবিধার জন্য কি হচ্ছে না মাঝখানে যুক্ত ব্যঞ্জনটাকে ভেঙে বা স্বরধ্বনিটাকে মাঝখানে নিয়ে আসছো, যুক্ত ব্যঞ্জনকে ভাঙছো। এখানে অলওয়েজ একটা যুক্ত ব্যঞ্জন থাকবে। কিভাবে দেখো, যেমন রত্ন, এই দেখো রত্ন দয়ে দন্তেন্নটাকে ভেঙে দেখো তন, রতন। তাহলে দেখো এখানে কিভাবে আসছে, দেখো এটাকে যদি আমি বর্ণ বিশ্লেষণ করি তাহলে র, অ, ত, ঠিক আছে, রত্ন, তাহলে ত দন্তেন্ন অ, এটাই তো ছিল। এবার এটাকে ভাঙলে র, অ, ত, অ, দন্তেন্ন অ, তাহলে রতন। এই যে মধ্যিখানে রত্ন যুক্ত ব্যঞ্জনটাকে ভেঙে স্বরবর্ণটা মধ্যিখানে ঢুকছে, তাহলে মধ্যিখানে আসছে, অ এর আগমনটা মধ্যিখানে হচ্ছে, ঠিক আছে, সেই জন্য এটা হচ্ছে রতন। তাহলে রতন হতে পারে। এটা আরো কি হতে পারে, সব জায়গায়, এখানে সব জায়গায় যুক্ত ব্যঞ্জন বেশিরভাগ থাকে, যেমন দেখো জন্ম, জনম। আচ্ছা, তারপরে হচ্ছে প্রকাশ, ভেঙে দাও, পয় রফলা ভাঙছো, পরকাশ। সমস্ত যুক্ত ব্যঞ্জন গুলোকে ভেঙে মাঝখানে স্বরের আগমন হচ্ছে, তাকে আমরা বলি স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। এবার হলো অন্ত, অর্থাৎ শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনির আগমন। কিভাবে যেমন হবে, ধরো দিশ, শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনির আগমন। অন্তঃস্বরাগম, শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আগমন। যেমন দিশ থেকে হলো দিশা, আকার হচ্ছে দিশা। দিশ থেকে দিশা। বেঞ্চ, বেঞ্চ থেকে হচ্ছে বেঞ্চি। তোমাদের প্রশ্ন আসবে, ধরো এরকম একটা দিয়ে দেবে, বেঞ্চ থেকে বেঞ্চ এই জাতীয় দিয়ে দেবে, বা দিশ থেকে দিশা দিয়ে বলবে বলো তো এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতিটা অনুসৃত হয়েছে, বলে চারটে অপশন দেবে। যেমন ধরো দিল বিপ্রকর্ষ, যেমন ধরো দিল অন্তঃস্বরাগম, যেমন দিল স্বরসঙ্গতি, আর হয়তো একটা দিয়ে দিল ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয়। এবার চারটের মধ্যে যেটা উত্তর হবে সেটা করতে হবে। বুঝে বুঝে করবে, তাড়াহুড়োর কোনো জায়গা নেই, ধরে ধরে করো, এগুলো কঠিন আছে। পড়া বুঝতে পারছো? যারা ক্লাসে আছো এখনো পর্যন্ত, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে পড়া? বুঝতে পারা যাচ্ছে। ওকে, আচ্ছা চলো নেক্সট এবার বলি। নেক্সটটা হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে যে স্বরসঙ্গতি আছে, কিন্তু স্বরসঙ্গতিটা একটু কঠিন, যেটা আমরা পরে বলছি, আলোচনা করব। তার আগে আচ্ছা, তার আগে এর আমি নোটটা দেবো তোমাদেরকে, ঠিক আছে? এই নোটটা মানে এক্সাক্ট এই নোটটাই নয়, আরেকটা নোট আছে সেটা দেবো। যেমন হচ্ছে দেখো স্বরলোপ, এর পরেরটা হচ্ছে স্বরলোপ। আমি একটু বুঝিয়ে নিই, তারপর দিয়ে দিচ্ছি। স্বরলোপ মানে কি, লোপ, লোপ মানে কি কোনো কিছু লুপ্ত হয়ে গেছে, উঠে গেছে, আর নেই। তাহলে উচ্চারণের জন্য বা উচ্চারণটাকে সহজ করবার জন্য যখন প্রথম স্বরধ্বনি অথবা মাঝের স্বরধ্বনি অথবা শেষের স্বরধ্বনিটা লুপ্ত হয়ে যায়, তাকে আমরা বলছি স্বরলোপ। যেমন প্রথমটাই বলছি আদি স্বরলোপ। আদি স্বরলোপ কিভাবে হবে দেখো, যেমন অলাবু, অলাবু থেকে লাউ,
দেখো অটা উঠে গেছে, প্রথমে ছিল, গিয়ে হয়ে গেছে লাউ। তারপর ধরো অতসী, উচ্চারণ থেকে চেঞ্জ হয়েছে, অটা উঠে গেছে, গিয়েটা হয়ে গেছে তিসি। এগুলো হলো আদি স্বরলোপ। প্রথমে আদিতে যে স্বরবর্ণ আছে সেটা লোপ পেয়ে যাচ্ছে উচ্চারণটাকে সহজ করবার জন্য। মধ্য স্বরলোপ মানে মাঝখানের স্বরটা লোপ পাবে। যেমন ধরো আমি বলছি নারিকেল, এর থেকে হচ্ছে নারকেল। নারিকেল হস্যই দেখো লোপ পেয়েছে, দিয়ে হয়েছে এখানে নারকেল, তাহলে এটা হলো মধ্য স্বরলোপ। যেমন দেখো ভগিনী, ভগ্নী থেকে হচ্ছে ভগিনী থেকে হচ্ছে ভগ্নী, তাহলে ভগিনী দেখো হস্যই লোপ পেয়ে যাচ্ছে, এখানে গয়ে দন্তের নয় যুক্ত হয়ে যাচ্ছে ভগ্নী। তাহলে এটা হলো মধ্য স্বরলোপ, মাঝখানের যে স্বরটা স্বরধ্বনিটা ছিল সেটা লোপ পাচ্ছে, হস্যই ছিল। আর অন্তঃস্বরলোপ, লাস্টের বা শেষের স্বরধ্বনিটা যদি লোপ পেয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো অন্তঃস্বরলোপ। যেমন রাতি থেকে রাত, রাতি থেকে হচ্ছে রাত, দেখো হস্যই ছিল লাস্টে, উঠে গিয়ে রাত হয়ে গেল, লাস্টে স্বরধ্বনি লোপ পেল, রাতি থেকে রাত। তারপরে আশা থেকে আশ, দেখো আকার লোপ পাচ্ছে, আশ। তাহলে এগুলো হলো অন্তঃস্বরলোপ, তাহলে এটা হলো স্বরলোপ। তাহলে স্বরাগম মানে স্বরের আগমন, আর স্বরলোপ মানে স্বরটা লোপ পাচ্ছে। স্বরসঙ্গতিটা নেক্সট দিন বলবো, কঠিন আছে। স্বরসঙ্গতি, সমীভবন এগুলো আলোচনা করব। নাসিক্যী ভবন আর শতনাসিক্যী ভবনটা আজকে বলে দেবো, সহজ আছে। নাসিক্যী ভবন ব্যাপারটা কি তোমরা সকলে জানো। নাসিক্য বর্ণ হচ্ছে উঙ, ইঙ, মূর্ধন্য, দন্তেন্ন, ম। এটা পড়িয়েছি আগের দিন। উঙ, ইঙ, মূর্ধন্য, দন্তেন্ন, ম। এই পাঁচটা নাসিক্য ব্যঞ্জন যখন উচ্চারিত হতে গেলে ক্ষীণ ভাবে লোপ পাচ্ছে। যেমন দেখো বন্ধ, এখানে কিন্তু সব জায়গাতে আমরা কি দেখছি, নাসিক্য ব্যঞ্জনটা আছে, বন্ধ যুক্তাক্ষর থেকে বেঁধে বাঁধ হয়েছে। দেখো দন্ত, দন্তেন্ন আছে থেকে দাঁত হয়েছে। সন্ধ্যা, দন্তেন্ন থেকে সাজ হয়েছে। তাহলে সবগুলোতেই নাসিক্যী ভবন সরলীকরণ হয়েছে, কিন্তু আছে, নাসিক্যী ভবনে আছে, তাই তো? দুটোতেই আমরা দেখছি নাসিক্য ব্যঞ্জনটা আছে, তারপর সেটা অনুনাসিক হয়ে পড়ছে। মানে সন্ধ্যা এই পূর্ববর্তী ধ্বনিটাকে কি করছে, অনুনাসিক করে তুলছে, দিয়ে নাসিক্য নাকে সুরে উচ্চারিত হচ্ছে, অর্থাৎ দুটোতেই নাসিক্য ব্যঞ্জন আছে। আর শতনাসিক্যী ভবন মানে নাসিক্য ধ্বনি থাকবে না, কিন্তু শব্দটা অনুনাসিক হবে। যেমন দেখো হাসপাতাল, এখানতে কিন্তু কোনো নাসিক্য ব্যঞ্জন নেই, কিন্তু উচ্চারণ হচ্ছে হাসপাতাল। দেখো উচ্চারণ হচ্ছে, এটা অনুনাসিক করে দিচ্ছে। তাহলে এটা হলো অনুনাসিক আছে, এখানে কোনো নাসিক্য ব্যঞ্জন নেই, এটা উচ্চারিত হচ্ছে অনুনাসিক হয়ে হাসপাতাল। পুঁথি থেকে পুঁথি, ইষ্টক থেকে ইট, পেচক থেকে পেঁচা। তাহলে এটা হলো শতনাসিক্যী ভবন। নাসিক্য ধ্বনির সংস্পর্শ ছাড়াই কোনো ধ্বনি যদি অনুনাসিক হয়, এখানে আগের ধ্বনিটা কি হয়েছিল, নাসিক্য ধ্বনি আছে, পরেরটা অনুনাসিক হয়েছে। নাসিক্য ধ্বনি আছে, পরেরটা অনুনাসিক হয়েছে। আর শতনাসিক্যী ভবনে নাসিক্য ধ্বনি নেই, পরেরটা অনুনাসিক হয়েছে। বোঝাতে পেরেছি কি বললাম? তফাৎটা বোঝা গেল?
এই শতনাসিক কি যেটা আছে ওটা কি ওই সানুনাসিকের মতো ওইটা? হ্যাঁ, শতনাসিক্কি ভবনটা হচ্ছে যে আগেরটা দেখো নাসিক্য ধ্বনি নেই, কিন্তু পরেরটা, এটা না হয় নাসিক্য ধ্বনি আছে তাই পরেরটা অনুনাসিক হয়েছে, কিন্তু এখানে তো কোনো নাসিক্য ধ্বনিই নেই, তা সত্ত্বেও কিন্তু পরেরটা উচ্চারণের প্রভাবে অনুনাসিক হয়েছে। হাসপাতাল থেকে হাসপাতাল, এটা আমাদের উচ্চারণে হয়েছে, আমরা উচ্চারণ করছি এইভাবে। দুটোর মধ্যে এটাই তফাৎ, এই নাসিক্যি ভবন আর শতনাসিক্যি ভবনের মধ্যে। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আর ধ্বনির স্থানান্তরটাও বলে দিই, এটা ইজি আছে। ধ্বনির স্থানান্তর বা ধ্বনির বিপর্যাস, বিপর্যাসটা হচ্ছে যে ধরো বাক্স, বাস্ক, পিশাচ আর পিচাস, অর্থাৎ কি এই বাক্স, আসল উচ্চারণটা তো বাক্স, সেটাকে আমরা সহজ ভাষায় বলেছি বাস্ক। তাহলে এটা দেখো বাক্স, কয়ে দন্তে শয়ে, সেটা হয়ে গেছে দন্তে শয়ে কয়। তলোয়ার থেকে হয়েছে তরোয়াল, উল্টে গেছে। পিশাচ দেখো পিচাস, মানে ধ্বনির স্থানান্তর ঘটেছে। বাক্স কয়ে দন্তে শয়ে হবে তো, এটা দন্তে শয়ে কয়, উল্টে যাচ্ছে সবগুলোতে। তলোয়ার দেখো তরোয়াল হয়েছে, রটা এখানে ল হয়ে গেছে, তরোয়াল। ট্যাক্সি ট্যাস্কি হয়ে গেছে, দন্তে শয়ে কয়ে হয়ে গেছে। পিচাসে দেখো চ আর তালবস, তালবস আর চ আছে, উল্টে গিয়ে চ আর তালবস হয়ে গেছে। তাহলে এটাকে আমরা বলি ধ্বনির বিপর্যাস বা ধ্বনির স্থানান্তর। কেমন? এবার তোমাদেরকে এইভাবে শব্দটা দিয়ে দেবে, দিয়ে বলবে বলো যে ধ্বনি পরিবর্তনের কোন রীতিটা এখানে অনুসরণ করা হচ্ছে, তখন কিন্তু সেটা লিখতে হবে যে কোন রীতিটা হচ্ছে। এইগুলো তোমার কি বলে নেক্সট দিন বলে দেবো। এই নোটটা তোমাদের শুধু দিয়ে দেব। তাহলে আজকে আমি পড়ালাম চর্যাপদ। চর্যাপদ বুঝতে কারোর কোনো জায়গায় অসুবিধা হয়েছে, পড়া রেডি করে ফেলো, আমি কিন্তু পরীক্ষা নেবো এই মাস হয়ে গেল। চর্যাপদ নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই বলবে। নেক্সট দিন আগে পড়ো পুরো নোটটা, তারপরে। ম্যাম বলছি আপনি যেটা পড়াবেন না সেটা ম্যাম হ্যাঁ সকালবেলা নোটটা দিয়ে দেবেন, তাহলে ম্যাম প্রিন্ট আউট করে নিই তো তাই। হ্যাঁ হ্যাঁ, কোন নোটটা বল? আগের গুলো তো দিয়ে দিয়েছি, ওগুলো তো অসুবিধা নেই তো, চর্যাপদের নোটটা। না না, এই যেমন আজকের নোটটা যেমন একটু যদি আগে 2-4 ঘন্টা আগে দিয়ে দিন তাহলে প্রিন্ট আউট করে ও নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি আগেই দিয়ে দেবো, এবার থেকে আগে দিয়ে দেবো। আমি আজকেই পুরোটা দিয়ে দিচ্ছি, ধ্বনি পরিবর্তনটা করিয়ে রাখবে, আমি মঙ্গলবার দিন আমার পড়াতে সুবিধা হবে। ঠিক আছে, আর কারোর কোনো কোয়েশ্চেন নেই তাহলে আমি নোটটা দিয়ে দিই। নেক্সট দিন তাহলে তোমার কি বলে যেমন অ্যাজ ইউজুয়াল আবার 8:30টায় ক্লাস হয়, মঙ্গলবার দিন ক্লাস নেব, আর এই উইকে দেখি শুক্রবার দিন একটা এক্সট্রা ক্লাস নেব, ঠিক আছে? আগের দিন পড়ানোটা ঠিক করে হয়নি, সেই শুক্র অথবা রবিবার সেটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে গুড নাইট। কিছু জিজ্ঞাসা করবে?